পৃষ্ঠা 40, অধ্যায় 7, ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য। ন্যায় থিওরি অফ ইনফারেন্স। বিষয় সংক্ষেপ: অনুমানের ধারণা, নোশন অফ ইনফারেন্স। ন্যায় দর্শনে দ্বিতীয় প্রমাণরূপে উল্লেখ করা হয়েছে অনুমানকে। অনুমান হলো এমনই এক প্রক্রিয়া যেখানে প্রত্যক্ষ জ্ঞাত সত্য থেকে আমরা একটি অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করি। এই ধরনের জ্ঞান যথার্থও হতে পারে, আবার অযথার্থও হতে পারে। অনুমান শব্দটির শব্দগত বিশ্লেষণ হলো অনুযোগমান = অনুমান। অনু শব্দের অর্থ হলো পশ্চাতে এবং মান শব্দের অর্থ হলো জ্ঞান, অর্থাৎ যে জ্ঞান প্রত্যক্ষ জ্ঞানের পরে উৎপন্ন হয় তাকেই বলা হয় অনুমান। অনুমানলব্ধ জ্ঞানকেই বলা হয় অনুমিতি। অনুমিতির করণই হলো অনুমান। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায়, যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে আগুন আছে। দূরের ওই পাহাড়ে ধোঁয়া আছে, অতএব দূরের ওই পাহাড়ে আগুন আছে। সুতরাং দূরের ওই পাহাড়ে আগুন আছে। এখানে ধোঁয়া হলো প্রত্যক্ষজাত জ্ঞাত সত্য এবং আগুন হলো অপ্রত্যক্ষ বিষয়। ধোঁয়াকে দেখেই আমরা দূরের ওই পাহাড়ে আগুনের অস্তিত্ব অনুমান করি বলেই এই ধরনের জ্ঞানকে বলা হয় অনুমান। অনুমিতির ধারণা, কনসেপশন অফ অনুমিতি। ন্যায় দর্শনে অনুমিতি কোনো প্রত্যক্ষ জ্ঞান নয়, তা হলো এক প্রকার পরোক্ষ জ্ঞান। জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য সম্পর্কে কোনো জ্ঞান লাভ করলে তাকে বলা হয় অনুমিতি। পর্বতে ধোঁয়া দেখে আমরা পর্বতে অপ্রত্যক্ষ আগুন সম্বন্ধে জ্ঞান লাভ করলে তাকে বলে অনুমিতি। এই অনুমিতি জ্ঞানের যা করণ তার নামই হলো অনুমান প্রমাণ। ভারতীয় দর্শনের সমস্ত আস্তিক সম্প্রদায়ই অনুমিতিকে প্রমারূপে স্বীকার করে নিয়েছে। একমাত্র নাস্তিক সম্প্রদায়ভুক্ত চার্বাক সম্প্রদায় ছাড়া আর সকলেই অনুমিতিকে প্রমারূপে গ্রহণ করেছে। চার্বাক দার্শনিকরা এই বিষয়টিকে মোটেই আমল দেননি। অন্যান্য সকল গোষ্ঠী এর গুরুত্বকে স্বীকার করেছে। ন্যায় দর্শনে প্রথম প্রমা হল প্রত্যক্ষ। প্রত্যক্ষের পরেই অনুমিতিকে তাঁরা প্রমারূপে গ্রহণ করেন। সকলেই অনুমিতি জ্ঞানের করণরূপে অনুমান প্রমাণকে উল্লেখ করেন। ভারতীয় দর্শনের প্রায় সমস্ত সম্প্রদায়ই অনুমানকে স্বীকার করে নিলেও এ সম্পর্কে ন্যায় সম্প্রদায়েরই সর্বাধিক আগ্রহ প্রকাশিত হয়েছে। কারণ অনুমানের ওপর ন্যায় দার্শনিকরা যতটা গুরুত্ব আরোপ করেছেন ততটা কিন্তু আর অন্য কোনো সম্প্রদায়ই করেনি। বিশেষ করে উল্লেখ করা যায় যে নব্য নৈয়ায়িকদের আলোচনা মূলত অনুমানের ওপর নির্ভর করেই গড়ে উঠেছে। সুতরাং ন্যায় দর্শনে অনুমিতির আলোচনা যে একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে তাতে কোনো সন্দেহই নেই। শব্দতাত্ত্বিক বিশ্লেষণে অনুমিতি। এটিমোলজিক্যাল অ্যানালিসিস অফ অনুমিতি। অনুমিতি শব্দটির শব্দতাত্ত্বিক বিশ্লেষণ হল অনুযোগ মিতি = অনুমিতি। অনু শব্দের অর্থ হলো পরে বা পশ্চাতে এবং মিতি শব্দের অর্থ হলো জ্ঞান। সুতরাং অনুমিতির ব্যুৎপত্তিগত অর্থ হলো সেই জ্ঞান যা প্রত্যক্ষের পরে বা পশ্চাতে উদ্ভূত হয়। পশ্চাতের জ্ঞানরূপে অনুমান শব্দটির কোনো অর্থকেই সূচিত করা যায় না যদি না তার আগে একটি পূর্ব জ্ঞানকে স্বীকার করা হয়। এই পূর্ব জ্ঞানই হলো প্রত্যক্ষ জ্ঞান। অনুমান তাই প্রত্যক্ষ জ্ঞানের পরেই আবির্ভূত হয়। প্রত্যক্ষ জ্ঞানের পরে আসে বলে এই প্রকার জ্ঞানকে বলা হয় পরোক্ষ জ্ঞান। অনুমিতির সংজ্ঞা ও তার ব্যাখ্যা। ডেফিনেশন অ্যান্ড এক্সপ্লানেশন অফ অনুমিতি। কোনো প্রত্যক্ষলব্ধ জ্ঞাত বিষয়ের ওপর নির্ভর করে এবং তার দ্বারা সমর্থিত হয়ে যদি কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে পরোক্ষভাবে জ্ঞান লাভ করা যায় তবে তাকেই বলে অনুমিতি। এই অনুমিতি জ্ঞানের প্রমাণকে বলা হয় অনুমান। অনুমানের ক্ষেত্রে তাই আমরা প্রত্যক্ষ কোনো জ্ঞানের সাহায্য নিয়ে অপ্রত্যক্ষ কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করি। জ্ঞান লাভের এই যে প্রক্রিয়া তাকে বলা হয় অনুমান। অনুমানের ক্ষেত্রে আমরা প্রত্যক্ষজাত জ্ঞাত বস্তুতে একটা হেতু বা লিঙ্গ বন্ধনী শুরু কারণ বন্ধনী শেষ দর্শন করি। অপ্রত্যক্ষ
বিষয়ে এরূপ হেতু বা কারণটি দেখা গেলে আমরা পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু অনুমান করতে পারি। এরূপ ক্ষেত্রে লিঙ্গ দর্শনের পরেই আমাদের জ্ঞান উদ্ভূত হয় বলে জ্ঞানের এই প্রক্রিয়াকেই বলা হয় অনুমান, আর অনুমানলব্ধ জ্ঞানকেই বলা হয় অনুমিতি। একটি উদাহরণের সাহায্যে অনুমিতির প্রক্রিয়াটিকে সহজ ও সরলভাবে উল্লেখ করা যেতে পারে। যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে আগুন আছে। দূরের ওই পাহাড়ে ধোঁয়া আছে, সুতরাং দূরের ওই পাহাড়ে আগুন আছে। এই অনুমান প্রক্রিয়ার ক্ষেত্রে উল্লেখ করা হয় যে ধোঁয়া হলো লিঙ্গ বা হেতু এবং আগুন হলো লিঙ্গি। লিঙ্গ বন্ধনী শুরু ধোঁয়া বন্ধনী শেষ এবং লিঙ্গি বন্ধনী শুরু আগুনের বন্ধনী শেষ বিষয়ে পূর্ব জ্ঞানের ভিত্তিতে দূরের পাহাড়ে ধোঁয়া নামক হেতুটিকে পর্যবেক্ষণ করে আমরা অনুমান করতে পারি যে সেখানে আগুন আছে। সুতরাং অনুমান হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হই। এখানে দূরের পাহাড়ে আগুনের উপস্থিতি যা আমাদের কাছে অজ্ঞাত, সেই সম্পর্কে অনুমানলব্ধ জ্ঞানই হলো অনুমিতি। এখন প্রশ্ন হলো কিভাবে আমরা অনুমিতির ক্ষেত্রে পূর্বজ্ঞাত জ্ঞান থেকে অজ্ঞাত জ্ঞানে উপনীত হই। এ সম্পর্কে অবশ্য নৈয়ায়িকদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ বলেন যে পক্ষধর্মতা জ্ঞানই হলো অনুমিতির অনুমিতির মূল ভিত্তি। পৃষ্ঠা 41। আবার অনেকে বলেন যে ব্যাপ্তি জ্ঞানই হলো অনুমিতির মূল ভিত্তি। কেউ কেউ আবার উল্লেখ করেন যে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান তথা পরামর্শ জ্ঞানই হলো অনুমিতির ভিত্তি স্বরূপ। এদের মধ্যে ব্যাপ্তি সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাপ্তি সম্পর্ক বিষয়ে আমরা পরে আলোচনা করব। পক্ষ, সাধ্য এবং হেতুর ধারণা, কনসেপ্ট অফ পক্ষ, সাধ্য অ্যান্ড হেতু। অনুমিতির সংজ্ঞার পরিপ্রেক্ষিতে এবং অনুমানের উদাহরণের উপস্থাপনার মাধ্যমে এটা অত্যন্ত পরিষ্কার যে একটি অনুমিতির 3টি বচন থাকবে এবং প্রত্যেক বচনে 3টি পদ টার্ম দুবার করে ব্যবহৃত হবে। এই পদ 3টি হলো যথাক্রমে 1 পক্ষ, 2 সাধ্য, 3 হেতু। এখন সাধ্য, পক্ষ ও হেতু কাকে বলে এবং কি তাদের কাজ তা পৃথকভাবে আলোচনা করা গেল। 1 পক্ষ। প্রত্যেকটি অনুমানেই আমরা সাধ্য পদটিকে একটি না একটি স্থানে প্রমাণ করতে চাই। এই স্থানটিই হলো পক্ষ, অর্থাৎ যেখানে সাধ্যকে প্রমাণ করা হয় তাকেই বলা হয় পক্ষ। অনুমানের উদ্দেশ্যই হলো সাধ্যকে পক্ষে প্রমাণ করা। সিদ্ধান্তের উদ্দেশ্য পদটি তাই সবসময় পক্ষরূপে বিবেচিত হয়। এই পক্ষেই সাধ্যের উপস্থিতি সম্পর্কে প্রথমে সন্দেহ জাগে এবং অনুমানের সাহায্যে সিদ্ধান্তে তার নিরসন ঘটানো হয়। ন্যায়মতে একটি অধিকরণে সাধ্যের উপস্থিতি সম্পর্কে সন্দেহ পোষণ করা হয়। এই সন্দেহযুক্ত অধিকরণই হলো পক্ষ। সেই জন্যেই বলা হয়েছে কোট সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ আনকোট, অর্থাৎ যা সন্দেহযুক্ত সাধ্য দ্বারা বিশেষিত তাই হলো পক্ষ। পক্ষের সাধ্যের সন্দেহ না থাকলে অনুমান আদৌ সম্ভব নয়। এর কারণ হলো যা একেবারেই জানা সম্ভব নয় তার জন্য অনুমান করা সঙ্গত নয়। আবার যা জলের মতো পরিষ্কার তার জন্য অনুমানের প্রয়োজন নেই, কারণ তা পূর্বেই সিদ্ধ হয়েছে। সেই জন্যই সন্দেহযুক্ত পক্ষে সাধ্যের অবস্থানের জন্য অনুমানের প্রয়োজন হয়। আগের উদাহরণটির ক্ষেত্রে সুমনদের রান্নাঘরে আগুনের সন্দেহ দেখা দেওয়ায় সুমনদের রান্নাঘরেই আগুনের অস্তিত্বকে অনুমান দ্বারা সিদ্ধ করা হয়। এখানে সুমনদের রান্নাঘর হলো পক্ষ এবং সেখানেই সাধ্য তথা আগুনকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। 2 সাধ্য। যাকে সিদ্ধ বা প্রমাণ করা হয় তাকে বলে সাধ্য। এই সাধ্যকেই আমরা অনুমানের সিদ্ধান্তে প্রমাণ করতে চাই। অনুমিত বাক্যের বিধেয় পদটিকেই বলা হয় সাধ্য। এই সাধ্যই হলো পক্ষের স্বীকৃতি বা অস্বীকৃতি, যাকে সিদ্ধান্তে উপস্থাপিত করা হয়। সাধ্য হলো পক্ষের একটি ধর্ম। এই ধর্মকে আমরা প্রত্যক্ষ করতে পারি না, কিন্তু পক্ষে অবস্থিত হেতুরূপ চিহ্নের সাহায্যে তাকে পরোক্ষভাবে অনুমান করে নিতে পারি। প্রত্যেকটি অনুমানে আমরা কিছু না কিছু প্রমাণ করতে চাই, যথা
যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে আগুন আছে। সুমনদের রান্নাঘরে ধোঁয়া দেখা যাচ্ছে, সুতরাং সুমনদের রান্নাঘরে আগুন আছে। এই অনুমানটির ক্ষেত্রে আমরা সিদ্ধান্তে কোট আগুনকে আনকোট প্রমাণ করতে চাই। সে কারণেই এখানে আগুন হলো সাধ্য। অনুমানের ক্ষেত্রে তাই যাকে সাধন বা প্রমাণ করার ইচ্ছা হয় তাই সাধ্য। 3. হেতু। যার দ্বারা সাধ্যকে পক্ষে অনুমান করা হয় তাকে বলে হেতু। হেতুর অপর নাম হলো সাধন বা লিঙ্গ। লিঙ্গ বা হেতুর মূল কাজ হলো অপ্রত্যক্ষ সাধ্যকে ইঙ্গিত দেওয়া। যে পদার্থটি অপ্রত্যক্ষ বা লীন তাকেই জ্ঞানের বিষয় করে যে পদার্থটি অপ্রত্যক্ষ বা লীন তাকেই জ্ঞানের বিষয় করে যে তাই হলো লিঙ্গ। অবশ্য মনে রাখা উচিত যে লিঙ্গ বা হেতু স্বাধীনভাবে অপ্রত্যক্ষ বিষয়কে নির্দেশ করতে পারে না। এটা একমাত্র সম্ভব হয় লিঙ্গ ও লিঙ্গির বন্ধনী শুরু, হেতু ও সাধ্যের বন্ধনী শেষ সহচর সম্বন্ধের পরিপ্রেক্ষিতে। এই হেতুপদই হল পক্ষে সাধ্যের জ্ঞানের মূল ভিত্তি। আগের উদাহরণটির ক্ষেত্রে ধোঁয়া হলো লিঙ্গ বা হেতু। এটা এমনই এক চিহ্ন যার দ্বারা আমরা সাধ্য তথা আগুনকে পক্ষ তথা সুমনদের রান্নাঘরে অনুমান করতে পারি। এই হেতুপদের ভূমিকা হল ঘটকের ভূমিকার অনুরূপ। এই হেতুপদটি একবার সাধ্যের সঙ্গে মিলিত হয় এবং আর একবার পক্ষের সঙ্গে মিলিত হয় এবং সিদ্ধান্তে নিজে উপস্থিত না থেকে পক্ষ ও সাধ্যের মিলন ঘটায়। এ কারণেই হেতুপদকে অনেক সময় মধ্যম পদরূপেও উল্লেখ করা হয়। এই হেতুর মধ্যস্থতার ফলেই সাধ্য এবং পক্ষের সম্পর্ক স্থাপিত হয়। অনুমিতির ভিত্তি হিসেবে ব্যাপ্তিক জ্ঞান। ব্যাপ্তি অ্যাজ দ্য গ্রাউন্ড অফ অনুমিতি। ব্যাপ্তি সম্পর্কীয় আলোচনাতে এটা স্পষ্ট হয়ে ওঠে যে ব্যাপ্তিক জ্ঞান হল অনুমিতির যৌক্তিক ভিত্তি। কারণ হেতু ও সাধ্যের মধ্যে যদি ব্যাপ্তিক জ্ঞান না থাকে তাহলে আমরা কোনো অনুমানগত সিদ্ধান্ত পেতে পারি না। ধোঁয়া ও আগুনের মধ্যে যদি ব্যাপ্তির সম্পর্কের জ্ঞান না থাকে তাহলে কোনো একটি রান্নাঘরে ধোঁয়া দেখে সেখানে যে আগুন আছে এ কথা বলা যায় না। অর্থাৎ অনুমিতির ক্ষেত্রে ব্যাপ্তিক জ্ঞানের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। ব্যাপ্তিক জ্ঞানের প্রয়োজনীয়তাকে মেনে নিলে প্রশ্ন ওঠে যে এই ব্যাপ্তিক জ্ঞান কিভাবেই বা লাভ করা যায়, অথবা বলা যেতে পারে যে কিভাবে আমরা হেতু ও সাধ্যের মধ্যে সার্বিক সম্পর্ককে প্রতিষ্ঠা করতে পারি। এই প্রশ্নকেই আবার অন্যভাবে করা যায় যে ধোঁয়া ও আগুনের মধ্যে যে সার্বিক সম্বন্ধ আছে, অর্থাৎ কোট সকল ধোঁয়াযুক্ত বস্তুই হয় আগুনযুক্ত আনকোট, তা জানা যাবে কি করে? বিভিন্ন দার্শনিক সম্প্রদায় এর উত্তর বিভিন্নভাবে দিয়েছেন। উল্লিখিত প্রশ্নের উত্তরই হল ভারতীয় দর্শনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। সুতরাং যাঁরাই অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করেছেন তাঁরাই এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। ব্যাপ্তিকালের প্রতিষ্ঠা নিয়ে অবশ্য বিভিন্ন দার্শনিক সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন মত রয়েছে। আমরা এখানে সেই মতগুলির ওপর আলোকপাত করতে চাই। ব্যাপ্তির স্বরূপ, নেচার অফ ব্যাপ্তি। ন্যায় দর্শনে অনুমিতির ভিত্তিরূপে ব্যাপ্তি জ্ঞানের উল্লেখ করা হয়েছে। এই ব্যাপ্তিক জ্ঞান হেতু বা সাধ্যের অন্তঃস্থিত এক সহচর সম্বন্ধকেই সূচিত করে। ব্যাপ্তির এরূপ স্বরূপকে নিম্নোক্তভাবে উল্লেখ করা যায়। 1. অনুমিতির যৌক্তিক ভিত্তিরূপে ব্যাপ্তি। ন্যায় দর্শনে অনুমিতির ভিত্তি হিসেবে ব্যাপ্তি সম্পর্কের বিষয়টিকে স্বীকার করে নেওয়া হয়েছে। অনুমিতির ক্ষেত্রে ব্যাপ্তিক জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ হেতু এবং সাধ্যের মধ্যে যদি ব্যাপ্তি সম্পর্কের জ্ঞান আমাদের না থাকে তাহলে কখনোই পক্ষে সাধ্যকে অনুমান করা সম্ভব হয় না। তাই অনুমানের ক্ষেত্রে ব্যাপ্তিক জ্ঞানের যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাতে কোনো সন্দেহ নেই। 2. ব্যাপ্য ও ব্যাপকের নিয়ত সম্বন্ধ হিসেবে ব্যাপ্তি। ব্যাপ্তিক জ্ঞান কাকে বলে? ব্যাপ্তিক জ্ঞানের বৈশিষ্ট্য কী? এর উত্তরে নৈয়ায়িকরা বলেন যে ব্যাপ্তি শব্দটির শব্দগত বা ব্যুৎপত্তিগত অর্থ হল ব্যাপকতা বা বিস্তৃতি। ব্যাপকতা বা বিস্তৃতি হল পদের ব্যাপকতা। একটি ব্যাপক হতে পারে আবার ব্যাপ্যও হতে পারে। যে পদটি ব্যাপক বিস্তৃত হয় তাকে বলে ব্যাপ্য,
আর যার দ্বারা ব্যপ্ত হয় তাকে বলে ব্যাপক। এখানে ছাপার কিছু ভুল আছে, ছাপা পড়েনি। আর যার দ্বারা ব্যপ্ত হওয়া যায় তাকে বলে ব্যাপক। ব্যাপ্তিক জ্ঞান হলো এই ব্যাপ্য এবং ব্যাপকের মধ্যে এক প্রকার সম্বন্ধ। অনুমানের ক্ষেত্রে ধোঁয়া তথা হেতুকে বলা হয় এখানে ছাপা পড়েনি, পরের পৃষ্ঠায় 42। এবং আগুন তথা সাধ্য হল ব্যাপক। হেতু এবং সাধ্য তথা ব্যাপ্য এবং ব্যাপকের অন্তঃস্থিত নিয়ত সম্বন্ধকেই বলা হয় ব্যাপ্তিক জ্ঞান, ব্যাপ্তি। 3, হেতু ও সাধ্যের সহচর সম্বন্ধ হিসেবে ব্যাপ্তি। ব্যাপ্তির ক্ষেত্রে হেতু এবং সাধ্যের মধ্যে যে সম্পর্কটি লক্ষ্য করা যায় সেই সম্বন্ধটি কীরূপ? এ প্রসঙ্গে নৈয়ায়িকগণ বলেন যে হেতু এবং সাধ্যের মধ্যে তথা ধোঁয়া ও আগুনের মধ্যে সহচর সম্বন্ধই হল ব্যাপ্তি। ন্যায় দর্শনে তাই ব্যাপ্তিকে সহচর সম্বন্ধরূপে অভিহিত করা হয়। দুটি বিষয় যদি সর্বদাই একসঙ্গে থাকে তবে তাদের বলা হয় সহচর। কোট সহচর ইতি সহচরৌ আনকোট। অর্থাৎ দুটি বিষয় যদি সহগামী হয় তবে তাদের বলা হয় সহচর। আবার দুটি পদার্থের অধিকরণ সমান হলেও তাদের সহচর রূপে অভিহিত করা হয়। হেতু ও সাধ্য সহগামী বলেই এদেরকে সহচর রূপে অভিহিত করা হয়। এই দুই সহচরের অন্তঃস্থিত সম্বন্ধকেই বলা হয় সহচর নিয়ম। এই সহচর নিয়মই হল ব্যাপ্তি। 4, সমানাধিকরণের সহচর সম্বন্ধ হিসেবে ব্যাপ্তি। হেতুরূপে ধোঁয়া এবং সাধ্যরূপে আগুনের মধ্যে সহচর সম্বন্ধ বা নিয়ম পরিলক্ষিত হওয়ায় তাদের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে বলে উল্লেখ করা হয়। ধোঁয়া এবং আগুন এই দুটি পদার্থ একই আশ্রয়ে বিদ্যমান, কারণ সহচর রূপে একত্রে থাকারই অর্থ হল এক আশ্রয়ে থাকা। অর্থাৎ ধোঁয়া যে আশ্রয়ে থাকে আগুনও সেই একই আশ্রয়ে উপস্থিত থাকে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে ধোঁয়ার আশ্রয়স্থল হল রান্নাঘরের উনুন এবং আগুনেরও আশ্রয়স্থল ওই একই রান্নাঘরের উনুন। অর্থাৎ ধোঁয়া এবং আগুনের অধিকরণ হল একই। যাদের মধ্যে একই অধিকরণ আছে তাদের বলা হয় সমানাধিকরণ এবং তাদের সম্বন্ধকে বলা হয় সহচর নিয়ম। এই সহচর নিয়ম বা সাহচর্য নিয়মই হল ব্যাপ্তি। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। প্রশ্ন 1, ন্যায়মতে ব্যাপার বিশিষ্ট কারণকে কি বলে? করণ। 2, ন্যায় দর্শন কোন ধরনের দর্শন? জড়বাদী, অধ্যাত্মবাদী, ভাববাদী কোনোটিই নয়। 3, ন্যায়মতে যে জ্ঞানে কোনো প্রকার সংশয় নেই সেই জ্ঞানকে কি বলা হয়? ব্যবসায়াত্মক। 4, স্মৃতি কোন ধরনের জ্ঞান? অপ্রমা। 5, কোন জ্ঞানের ক্ষেত্রে পূর্বদৃষ্ট বস্তুর স্মরণ হয় কিন্তু অনুভব হয় না? স্মৃতি। 6, 4টি প্রমাণকে কোন দর্শনে মানা হয়েছে? ন্যায়। 7, তর্ক সংগ্রহ গ্রন্থের লেখক কে? অন্নম ভট্ট। 8, ভাষা পরিচ্ছেদ গ্রন্থটির রচয়িতা হলেন আচার্য বিশ্বনাথ। 9, পদার্থ ধর্ম সংগ্রহ গ্রন্থটির রচয়িতা হলেন আচার্য প্রশস্তপাদ। 10, পদার্থ ধর্ম সংগ্রহ গ্রন্থের অপর নাম হল প্রশস্তপাদ ভাষ্য। 11, নব্যরা যেরূপ অসাধারণ কারণকে করণ বলে তা হল ব্যাপারবৎ। 12, রজ্জুতে সর্পভ্রমের জ্ঞান হল বিপর্যয়। 13, ভূতলে ঘটাভাবের জ্ঞান হল অভাবাত্মক জ্ঞান। 14, ন্যায়মতে করণ হল ব্যাপার বিশিষ্ট কারণ। 15, ন্যায়মতে প্রমেয় হল জ্ঞানের বিষয়। 16, ন্যায়মতে যে জ্ঞান শুধু বিষয়কে প্রকাশ করে তাকে বলে ব্যবসায়। 17, ন্যায়মতে অনুব্যবসায় হল জ্ঞানের জ্ঞান। 18, ন্যায়মতে কারণ হল 3 প্রকার। 19, ন্যায়মতে তন্তুপটের যে কারণ তা হল সমবায়ী কারণ। 20,
যে কারণ সমবায়ী অথবা অসমবায়ী কোনোটিই নয় তাকে বলে নিমিত্ত কারণ। 21, সাধারণ বিশ্বাসযোগ্য ব্যক্তির বাক্যই হল লৌকিক বাক্য। 22, ন্যায় দর্শন ঈশ্বরে ড্যাশ করে, ন্যায় দর্শন ঈশ্বরে বিশ্বাস করে। 23, ন্যায় মতে ব্যাপার বিশিষ্ট করণকে বলে করণ। 23, ন্যায় মতে ব্যাপার বিশিষ্ট কারণকে বলে করণ। পৃষ্ঠা 43। প্রশ্ন 24, তর্ক দীপিকা গ্রন্থের লেখক হলেন অন্নম ভট্ট। 25, সিদ্ধান্ত মুক্তাবলী গ্রন্থের লেখক হলেন আচার্য বিশ্বনাথ। 26, ন্যায় মতে অনুমিতি কয় প্রকার? 2 প্রকার। 27, পরার্থানুমানের অবয়ব বাক্য কয়টি? 5টি। 28, স্বার্থানুমানের অবয়ব বাক্য কয়টি? 3টি। 29, কোট পরামর্শজন্যং জ্ঞানম অনুমিতি আনকোট কাদের মত? প্রাচীন ন্যায় মত। 30, অনুমিতির ক্ষেত্রে পদের সংখ্যা কয়টি? 3টি। 31, ব্যাপ্তি সম্বন্ধ কয় প্রকার? 2 প্রকার। 32, কোট ব্যাপ্তি জ্ঞান অনুমিতির করণ কোট ব্যাপ্তি জ্ঞান অনুমিতির করণ আনকোট কাদের মত? নব্য ন্যায়। 33, পঞ্চাবয়বী ন্যায় বলা হয় পরার্থানুমানকে। 34, ত্রি-অবয়বী ন্যায় বলা হয় স্বার্থানুমান। 35, নব্য মতে অনুমিতির কারণ হল ব্যাপ্তিক জ্ঞান। 36, যে বাক্যে পক্ষে সাধ্য ব্যাপ্য হেতুর উল্লেখ করা হয় তাকে কি বলা হয়? উপনয়। 37, হেতুর অপর নাম হল লিঙ্গ। 38, যে অধিকরণে কোনো বিষয়ের অনুমান করা হয় তাকে বলা হয় পক্ষ। 39, যাকে অনুমানে প্রমাণ করা হয় তাকে বলা হয় সাধ্য। 40, যার দ্বারা পক্ষে সাধ্যকে প্রমাণ করা হয় তাকে বলা হয় লিঙ্গ। 41, পরার্থানুমানের ক্ষেত্রে সাধ্যকে নির্দেশ করে যে বাক্যটি সেটির নাম হল উপনয়। 42, সাধ্যকে প্রমাণ করে যে বাক্যটি সেটি হল নিগমন। 43, পরার্থানুমানের যে বাক্যে সবকটি পদ উপস্থিত থাকে তাকে কি বলা হয়? উদাহরণ। 44, অগ্নি শীতল এরূপ জ্ঞানকে কি বলা হয়? বাধিত জ্ঞান। 45, দুটি পদার্থের মধ্যে অব্যভিচারী নিয়ত স্বাভাবিক সম্বন্ধকে বলা হয় সহচর সম্বন্ধ। 46, ত্রিবয়বী ন্যায় হল 3টি অবয়ব বা বাক্যযুক্ত ন্যায়। 47, পঞ্চাবয়বী ন্যায় কাকে বলে? 5টি অবয়বযুক্ত ন্যায়কে। 48, হেতু ও সাধ্যের সহচর সম্বন্ধকে বলা হয় ব্যাপ্তি সম্বন্ধ। 49, ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতার জ্ঞানকে বলা হয় পরামর্শ। 50, ব্যাপ্তি গ্রহ বলা হয় ব্যাপ্তি লাভের জ্ঞানকে। 51, ব্যাপ্য ও ব্যাপকের সম্বন্ধকে বলা হয় ব্যাপ্তি সম্বন্ধ। 52, ব্যাপ্তি জ্ঞান কয় প্রকারের? 2 প্রকারের। 53, ভুয়ো দর্শন বলে বারবার প্রত্যক্ষ করাকে। 54, ন্যায় অনুমানে কয়টি ও কী কী পদ থাকে? 3টি পদ, সাধ্য, পক্ষ ও হেতু। 55, ন্যায় মতে অনুমান কয় প্রকারের? 2। 56, পরার্থানুমানের জন্য কয়টি অবয়ব বচন দরকার হয়? 5টি। 57, ন্যায় মতে ব্যাপ্তির প্রকার হল 2। 58, হেতুর সাথে সাধ্যের নিয়ত সহচরকে বলা হয় ব্যাপ্তি। 59, পঞ্চ অবয়ব বাক্যের তৃতীয় অবয়ব বাক্যটি কি? উদাহরণ বাক্য। 60, পঞ্চ অবয়ব বাক্যের প্রথম অবয়বটি কি? প্রতিজ্ঞা বাক্য।